আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন। বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুটেক্সে অধ্যয়নরত আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতে আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন সেটা হচ্ছে চার্জ। এই চার্জ এই চার্জকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা জানি পৃথিবীতে দুই ধরনের চার্জ রয়েছে। আমরা জানি এই পৃথিবীতে দুই ধরনের চার্জ রয়েছে। একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটাকে আমরা বলতেছি ধনাত্মক চার্জ, যাকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবং আরেকটি যে চার্জ রয়েছে সেটি হচ্ছে ঋণাত্মক চার্জ। আরেকটি চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ, যাকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে চার্জের একটি নির্দিষ্ট একক আছে, বা চার্জের একটা এসআই একক আছে। চার্জের যে এসআই একক, সেই চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, অর্থাৎ যাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করতে পারি। চার্জের একটা বিশেষ ধর্ম রয়েছে। সেই ধর্মটা হচ্ছে যে সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি বিপরীতধর্মী চার্জ হয়, বিপরীতধর্মী চার্জ তারা কি করবে? পরস্পরকে আকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন সমধর্মী চার্জ বলতে কি বোঝানো হচ্ছে? সমধর্মী চার্জ বলতে বোঝানো হচ্ছে দুইটা চার্জের দুইটাই পজিটিভ। দুইটা চার্জের দুইটাই পজিটিভ, অথবা দুইটা চার্জের দুইটাই নেগেটিভ। এরা হচ্ছে পরস্পর সমধর্মী চার্জ। আর সমধর্মী চার্জ পরস্পর কি করে? বিকর্ষণ করে। অর্থাৎ বাম পাশের পজিটিভ চার্জটাকে ডান পাশের পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে। ঠিক একইভাবে ডান পাশের পজিটিভ চার্জ বাম পাশের পজিটিভ চার্জকেও বিকর্ষণ করবে। ঠিক একইভাবে নেগেটিভ চার্জের বেলায় বাম পাশের নেগেটিভ চার্জ ডান পাশের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, ডান পাশের নেগেটিভ চার্জ বাম পাশের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে। কিন্তু যদি বিপরীতধর্মী চার্জ হয়, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস, যদি বিপরীতধর্মী চার্জ হয়, তবে তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই পৃথিবীতে আমরা সবাই কি স্বাধীনভাবে চলতে পছন্দ করি? তুমি স্বাধীন, আমি স্বাধীন, আমরা প্রত্যেকে এক একজন আলাদা আলাদা স্বাধীন মানুষ। ঠিক তেমনি যে চার্জগুলো আছে এই চার্জগুলো চলাচল করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি স্বাধীন যে চার্জ, সেই চার্জে আসলে কতটুকু চার্জ থাকে, অর্থাৎ কতটুকু চার্জ একসঙ্গে থাকলে তাকে আমরা স্বাধীন চার্জ বলতে পারবো, বা একক চার্জ, সংক্ষেপে বললে একক চার্জ বলতে পারবো। তো বলা হয় বা পরীক্ষা করে দেখা গেছে যে একক পরিমাণ চার্জ যেটা স্বাধীনভাবে চলতে পারে তার পরিমাণ হচ্ছে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণের সমান। তার চার্জ হচ্ছে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণের সমান। আর ইলেকট্রনের চার্জ আমরা কত জানি? -1.6 ইন্টু 10⁻19 একক হচ্ছে কুলম্ব। তাহলে এই যে চার্জ, এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে স্বাধীন চার্জের পরিমাণ। অর্থাৎ সর্বনিম্ন 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ঋণাত্মক চার্জ একসঙ্গে থাকলে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারবে। এখন আসো আমাদের পরবর্তী টপিক, তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ, এখানে দেখো কি বলা আছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। চাইলে ভাবে বলতে পারি যে আধান প্রবাহিত হওয়ার হার, আধান প্রবাহিত হওয়ার হার হচ্ছে তড়িৎ প্রবাহ। আধান প্রবাহিত হওয়ার হার। এখন আমরা কি জানি যে আমরা যদি দেখি কোথাও হার শব্দটি আছে, অর্থাৎ প্রবাহিত হওয়ার হার, তাহলে আমরা বুঝতে পারি আমাদের কি করতে হয়? সময় দ্বারা ভাগ করতে হয়। কাকে সময় দ্বারা ভাগ করব? যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আধান। আধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আচ্ছা, একটু বলে নেই। আধান হচ্ছে বাংলা শব্দ, এর ইংলিশ হচ্ছে চার্জ। তো চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে দেখো, চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা। তাহলে কে প্রবাহিত হচ্ছে? চার্জ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কিউ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি বললাম? যে আধান প্রবাহিত হওয়ার হারকে আমরা কি বলতেছি? তড়িৎ প্রবাহ বলতেছি। কি বলতেছি? তড়িৎ প্রবাহ। তাহলে কে প্রবাহিত হচ্ছে? আধান প্রবাহিত হচ্ছে। কতটুকু সময়ের মধ্যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হার, এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে আধান প্রবাহিত হওয়ার হার। এটাকে আমরা কি বলতেছি? তড়িৎ প্রবাহ বলতেছি। বা আমরা এখান থেকে বলতে পারি কিউ ইকুয়াল টু, যদি আমরা টি এবং আই যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? আই ইন্টু টি। তাহলে কিউ ইকুয়াল টু কি পেলাম? আই ইন্টু টি।
তাহলে তড়িৎ প্রবাহের কি আছে, একটা এসআই একক আছে। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এর এসআই একক, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই একক কি, অ্যাম্পিয়ার। তবে এখানে দেখা যাবে ম্যাথ করতে গিয়ে তোমরা আরো কিছু এককের সাথে পরিচিত হবা, যেখানে তুমি দেখতে পারবা মিলি অ্যাম্পিয়ার আছে, বা তোমার থাকতে পারে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার মানে কি, মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে কি, মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি, আমরা জানি মাইক্রো হচ্ছে 10⁻6, তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে 10⁻6 অ্যাম্পিয়ার। আমরা ম্যাথ করতে গেলে অনেক সময় মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এগুলোর সাথেও পরিচিত হব। এখন আসো, এই যে তড়িৎটা প্রবাহ হবে, এই তড়িৎ প্রবাহ একটা কি থাকবে, নির্দিষ্ট একটা দিক থাকবে। তো জেনে রাখো, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক সমান কি, তড়িৎ প্রবাহের দিক। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ ইলেকট্রন যদি বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হয়, তাহলে আমাদের তড়িৎ প্রবাহিত হবে ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর। ধরো এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, অর্থাৎ তোমরা বলতে পারো তোমাদের বাসায় যেই ওয়্যারগুলো আছে সে ওয়্যারগুলো বলতে পারো। তো ধরে নাও এই কন্ডাক্টরের এক প্রান্ত হচ্ছে পজিটিভ, কন্ডাক্টরের এক প্রান্ত হচ্ছে পজিটিভ এবং অপর প্রান্ত হচ্ছে নেগেটিভ। এবং ধরো মাঝখানে একটা ইলেকট্রন আছে যার চার্জ হচ্ছে নেগেটিভ। এখন বলো তো ইলেকট্রনটা কোন দিকে যাবে? ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জের দিকে যাবে নাকি ইলেকট্রনটা পজিটিভ চার্জের দিকে যাবে? ওয়েল, ইলেকট্রন যেহেতু নেগেটিভ সে চাইবে তার বিপরীত চার্জের দিকে গমন করতে। অর্থাৎ ইলেকট্রন যেহেতু নেগেটিভ সে পজিটিভ চার্জের দিকে যেতে চাইবে। অর্থাৎ ইলেকট্রন যাবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। আর আমরা জানি যে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ ইলেকট্রন যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাহলে আমাদের তড়িৎটা প্রবাহিত হবে পজিটিভ থেকে নেগেটিভ। অর্থাৎ তোমরা যে কোনো একটা দিক মনে রাখতে পারো যে আমার তড়িৎ প্রবাহ হয় পজিটিভ থেকে নেগেটিভ। আমরা কি জানি, যে কোনো একটা আমরা আমরা কি জানি যে যদি তোমার হচ্ছে একটা হাইট, বেশি হাইট থেকে পানি সবসময় কি হয়, লো হাইটের দিকে প্রবাহিত হয়। বা তুমি ধরো একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে যদি তুমি পড়ে যাও, তুমি কি নিচে থেকে উপরে পড়ে যাবা নাকি উপর থেকে নিচে পড়বা? অবশ্যই উপর থেকে নিচে পড়বা। অর্থাৎ আমরা জানি পানি বলো বা তুমি বলো সবকিছু কি উচ্চ উচ্চ স্থান থেকে বা উচ্চ জায়গা থেকে নিচু স্থান বা নিচু জায়গাতে প্রবাহিত হয়। ঠিক তেমনি বিদ্যুৎটা কি হবে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, চলো এবার আমরা এখান থেকে আসা কিছু প্রশ্ন আমরা সলভ করি, যেগুলো আমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম আমাদের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলা আছে যে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। 1 মিনিটে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ স্থানান্তরিত হবে তা নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটাকে পড়ে বুঝতে হবে আমাদের এখানে কি কি মান দেয়া আছে বা কি কি ভ্যালু দেয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো কোনো ধাতব পরিবাহীর মধ্যে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কি দেয়া আছে, তড়িৎ প্রবাহ। আমরা তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। তার মানে আমার আয়ের ভ্যালুটা দেওয়া আছে এবং এটা যদি অ্যাম্পিয়ার এককে আছে, সুতরাং আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এখানে যদি অ্যাম্পিয়ার না দিয়ে যদি আমার এরকম 2.5 মাইক্রো অ্যাম্পিয়ার থাকতো, তাহলে আমরা কি লিখতাম, 2.5 ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার আমাদের লিখতে হতো। কিন্তু যেটা এটা আমাদের এখানে তড়িৎ প্রবাহটা অ্যাম্পিয়ার এককে আছে, সুতরাং এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এবং আর কি দেয়া আছে, 1 মিনিটে, অর্থাৎ আমার সময়টা দেয়া আছে। কি দেয়া আছে, সময়, অর্থাৎ টি দেয়া আছে। টিটা কি দেয়া আছে, 1 মিনিট। আমরা কি জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমাদের 1 মিনিট রাখা যাবে না। কি করতে হবে, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবং প্রশ্নে কি চাইছে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ, এই যে কি পরিমাণ চার্জ, অর্থাৎ আমার এখান থেকে কিউ এর ভ্যালুটা চাওয়া হয়েছে যে কি পরিমাণ চার্জ স্থানান্তরিত হবে। তাহলে আমরা কি জানি সূত্র, এই যে দেখো আমরা কি সূত্র জানি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখানে আবার দেখো বের করতে হবে কিউ, তাহলে আমার কিউ দিয়ে আছে। আয়ের মানটা কি দিয়ে আছে, আয়ের মান দিয়ে আছে 2.5, তাহলে আমরা আয়ের ভ্যালুটা 2.5 বসিয়ে দিলাম। ইন্টু টির ভ্যালু কত দিয়ে আছে, টির ভ্যালু দিয়ে আছে 60 সেকেন্ড। তাহলে 2.5 ইন্টু 60 আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত আসে, ক্যালকুলেশন করলে আসে 150 কুলম। আমরা কি জানি চার্জ একক কি, কুলম। তাহলে চার্জ একক হচ্ছে কুলম, 150 কুলম। তাহলে কোনো ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যদি 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে,
এবং এটা 1 মিনিট ধরে চলে, তবে সেখানে 150 কুলম চার্জ স্থানান্তরিত হবে। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নে কি বলা আছে। পরের প্রশ্নে বলা আছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এর মধ্য দিয়ে 500 কুলম চার্জ সঞ্চালিত হলে কত সময় লাগবে? অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহটা দিয়ে দেওয়া আছে, আই দিয়ে আছে 2 অ্যাম্পিয়ার এবং চার্জটুকু দিয়ে আছে কিউ 500 কুলম। এবার আমাদের এখান থেকে সময় জানতে চাওয়া হয়েছে, এখান থেকে আমাদের টির মানটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু কি হবে? তাহলে টি ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই আই। কিউ এর ভ্যালু কত দিয়ে আছে? কিউ এর ভ্যালু দিয়ে আছে 500 এবং আই এর ভ্যালু কত আছে? আই এর ভ্যালু আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 500 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? 250। এখন বলো তো এখানে কি সেকেন্ড লিখবো নাকি মিনিট? আমরা কি জানি আমাদের সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা আসছে বা যে ভ্যালুটা আসছে সেটা আমার কোন এককে আসছে? সেকেন্ড এককে আসছে। কোন এককে আসছে? সেকেন্ড। তাহলে আমরা এখানে সেকেন্ড হিসেবে তোমরা অ্যান্সার রাখতে পারো, অথবা তোমরা চাইলে এটাকে মিনিটে নিয়ে যেতে পারো। তাহলে তোমরা এখানে যদি মিনিটে নিতে চাও তাহলে কি পারি দেখো তো। আমরা কি জানি 250/60 মিনিট, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 60 মিনিট ইন্টু 4, সরি, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি 60 সেকেন্ড ইন্টু 4, অর্থাৎ 60 ইন্টু 4 কত হয়? 240। এবং এর সাথে আমার এক্সট্রা কত থাকতেছে? 10 সেকেন্ড। এক্সট্রা থাকতেছে আমার 10 সেকেন্ড, অর্থাৎ 60 ইন্টু 4 প্লাস 10 সেকেন্ড, 250 সেকেন্ড। তাহলে 60 ইন্টু 4 অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 4 মিনিট 10 সেকেন্ড। ঠিক আছে? আর আমরা যদি এখানে 250-কে 60 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে 4.1667 মিনিট। তো এভাবে আমরা লেখার চেয়ে আমার বেটার মনে হয় যে আমরা এভাবে 4 মিনিট 10 সেকেন্ড লিখি, এটাই বেটার। ঠিক আছে? ওকে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। দেখো পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে। পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম চার্জ প্রবাহিত হলে এর তড়িৎ প্রবাহ কত? তাহলে এখানে আমার প্রশ্নে দেখো প্রতি মিনিট অর্থাৎ আমার সময়টা দিয়ে দেওয়া আছে টি ইকুয়াল টু প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিট যদি চিন্তা করি তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড কত চার্জ প্রবাহিত হচ্ছে? 720 কুলম, অর্থাৎ কিউ এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। এবং আমার এখান থেকে প্রশ্নে চাওয়া হয়েছে তড়িৎ প্রবাহ অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউ এর ভ্যালু কত আছে? কিউ এর ভ্যালু আছে 720 কুলম এবং সময় হচ্ছে কত? 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা ভাগ করলে পাই 12, একক কি দেব? অ্যাম্পিয়ার, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন দেখো আমাদের এরপরের টপিক হচ্ছে চলবিদ্যুৎ কি। তো চলবিদ্যুৎ যদি আমরা বলতে চাই যে আমরা কি জানি স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ঘর্ষণের ফলে, দুইটা বস্তু ঘর্ষণের ফলে সেখানে আধান তৈরি হতো। ঠিক আছে? আধান যদি চলাচল করে, অর্থাৎ আধান চলাচলের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে চলবিদ্যুৎ বলে। অর্থাৎ গতিশীল আধানের ক্রিয়ার ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে চলবিদ্যুৎ বলে। এখানে গতিশীল আধান বলতে কাকে বোঝানো হয়েছে? ইলেকট্রন, কারণ ইলেকট্রনই আছে একমাত্র যে ফ্লো করতে পারে, অর্থাৎ যে প্রবাহিত হতে পারে। এখন আসলে দেখো কিভাবে স্থির তড়িৎ থেকে চলতড়িৎ সৃষ্টি হয় সেটা জানবো। আমরা কি জানি দুইটা বস্তুর মধ্যে যদি আমি ঘর্ষণ উৎপন্ন করি, অর্থাৎ দুইটা বস্তুকে ঘর্ষণ দিলাম, একটা বস্তুর সাথে আমি আরেকটা বস্তুকে এখানে ঘষলাম, এর ফলে কি হবে? দেখা যাবে একটা বস্তুতে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, আরেকটা বস্তুতে নেগেটিভ চার্জগুলো সৃষ্টি হবে। এই যে চার্জের সৃষ্টি হয় এটা হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ চার্জটা এখানে স্থির থাকতেছে। কিন্তু যদি আমি এই চার্জগুলোকে প্রবাহিত হওয়ার জন্য কোন একটা পথের ব্যবস্থা করে দিই, কোন একটা কি করি? পথের ব্যবস্থা করে দিই, অর্থাৎ পরিবহনের পথের একটা ব্যবস্থা করে দেই, তাহলে এই চার্জগুলো এই পথ দ্বারা চলাচল করতে পারে। আর এই চার্জগুলোর এই পথ দ্বারা চলাচলের ফলে সেখানে চলবিদ্যুৎ অর্থাৎ চলতড়িৎ সৃষ্টি হবে। এরপরে যে টপিক আমাদের জানতে হবে সেটি হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। বিভব পার্থক্য আমরা প্রকাশ করি ভি দ্বারা। এখন দেখো ধরে নাও এখানে একটা বিন্দু এ,
এবং এখানে একটা বিন্দু হচ্ছে বি, এবং এ বিন্দুর এখানে একটা চার্জ আছে। ধরলাম এ বিন্দুর এখানে একটা কি আছে, পজিটিভ বা নেগেটিভ একটা চার্জ আছে। এই চার্জটাকে আমি ধরে নাও তুমি কাঁধে করে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে, এখন এই যে এ বিন্দু থেকে তুমি কাঁধে করে আস্তে 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 হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে বি বিন্দুতে নিয়ে গেলে, এর ফলে তোমার কি করতে হলো, একটা কাজ করতে হলো। এই যে কাজটুকু করলা, একটা বিন্দু চার্জকে বা একটা চার্জকে তুমি একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে যে কাজটুকু করলা, এটাই হচ্ছে মূলত বিভব পার্থক্য। এটাই কি, এটাই হচ্ছে মূলত বিভব পার্থক্য। তাহলে যদি বিভব পার্থক্যের সংজ্ঞা বলে, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো এক একক চার্জকে, এক একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আনতে, এক একক চার্জকে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাই হলো ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তাই হলো ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তাই হলো ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দ্বারা। বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ এই যে একক চার্জ বা এক একক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে, এক একক চার্জকে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, যে পরিমাণ কাজ করতে হচ্ছে, সেটি হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যের একটা নিশ্চয়ই কি থাকবে? এসআই একক থাকবে। তো বিভব পার্থক্যের এস আই একক হচ্ছে ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ বিভব পার্থক্য তাকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বিভব পার্থক্যের একক তাকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। চলো এখন আমরা দেখব বিদ্যুৎ কেন প্রবাহিত হয় বা তড়িৎ কেন প্রবাহিত হয়, এটা এখন আমাদের জানতে হবে। তাহলে তড়িৎ কেন প্রবাহিত হয়, যদি আমাকে এটার একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ডে যদি আমাকে অ্যান্সার দিতে হয়, তাহলে আমি বলবো বিভব পার্থক্যের জন্য। তাহলে কি বলবো? বিভব পার্থক্যের জন্য। অর্থাৎ বিভব পার্থক্য থাকলে তবেই শুধুমাত্র সেখানে তড়িৎ প্রবাহিত হবে। যদি বিভব পার্থক্য না থাকে, ধরলাম এটা একটা আমার ইলেকট্রিক ওয়্যার, যার দুই প্রান্তে বিভব হচ্ছে, এই পাশে ধরলাম +5 ভোল্ট, অপর পাশেও ধরলাম +5 ভোল্ট। তাহলে এখানে আমার ডিফারেন্সটা কত? 0। ডিফারেন্সটা কত? 0। তাহলে এখানে বিদ্যুৎ কোনোদিন প্রবাহিত হবে না। ধরো এইখানে একটা আমার সেল আছে, ধরো এখানে একটা আমার কি আছে? সেল আছে। তো এই সেল, এখানে একটা সেল আছে। তো এই সেল থেকে ধরলাম এখানে একটা আমার কি আছে? কন্ডাক্টর আছে। ধরলাম এখানে আমার একটা কি আছে? কন্ডাক্টর। এখন এই সেলের এক প্রান্ত থেকে কন্ডাক্টরের এক প্রান্তে এবং অপর প্রান্ত থেকে কন্ডাক্টরের অপর প্রান্তে আমি কি করে দিলাম? যুক্ত করে দিলাম। এবং যেহেতু সেলের এই প্রান্তটা ধরলাম পজিটিভ, ধরলাম সেলের এই প্রান্ত হচ্ছে পজিটিভ, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ প্রান্তের সাথে আমরা যেই প্রান্ত যুক্ত করে দিব, সেই প্রান্তটা কি হবে? পজিটিভ প্রান্ত হবে। এবং নেগেটিভ প্রান্তের সাথে যেই প্রান্ত যুক্ত করে দিব, সেটা হবে নেগেটিভ। এখন আমাকে বলো তো, প্লাস আর মাইনাসের মধ্যে কে উচ্চ বিভব, কে নিম্ন বিভব? অবশ্যই আমরা জানি যেটা পজিটিভ প্লাস সেটা হচ্ছে কি? উচ্চ বিভব। অর্থাৎ এখানে পটেনশিয়াল বা বিভবটা কি হবে? বেশি হবে। এইচপি লিখলাম, ঠিক আছে? হাই পটেনশিয়াল, উচ্চ বিভব। এই প্রান্তের বিভব কি? বেশি। এবং এই প্রান্তের বিভবটা কি হবে? লো পটেনশিয়াল, অর্থাৎ এই প্রান্তের বিভবটা হবে কম। এখন ধরে নাও মাঝখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা যেহেতু এই পাশটা হচ্ছে কি ঋণাত্মক, এই পাশটা হচ্ছে ধনাত্মক, তাহলে ইলেকট্রন কি করবে? ধনাত্মক দিকে প্রবাহিত হবে। অর্থাৎ ইলেকট্রন লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে প্রবাহিত হবে। আর আমরা কি জানি? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ ঠিক তার অপোজিটে প্রবাহিত হয়। অর্থাৎ ইলেকট্রনটা প্রবাহিত হবে লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়াল, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর আমরা কি জানি? বিদ্যুৎ ইলেকট্রনের ঠিক অপোজিটে প্রবাহিত হয়।
তাহলে ইলেকট্রন যদি লো পটেনশিয়াল থেকে যদি হাই পটেনশিয়ালে প্রবাহিত হয়, তাহলে বিদ্যুৎটা কি হবে? বিদ্যুৎটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে প্রবাহিত হবে, অর্থাৎ এইচপি থেকে এলপিতে প্রবাহিত হবে। এখন এই দুই প্রান্তে যদি বিভব পার্থক্যই না থাকতো, অর্থাৎ দুই প্রান্তেই যদি বিভবটা সমান থাকতো, তাহলে এখানে আমার ইলেকট্রনের প্রবাহই হতো না। আর ইলেকট্রনের প্রবাহ না হলে সেখানে আমার কি হতো না? বিদ্যুতেরও প্রবাহ হতো না। সুতরাং তড়িৎ যদি প্রবাহিত হতে হয়, তাহলে সেখানে কি থাকতে হবে? বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য থাকলে তবেই সেখানে ইলেকট্রনের প্রবাহ হবে, আর ইলেকট্রনের প্রবাহ মানেই সেখানে বিদ্যুতের প্রবাহ হওয়া। এখন এই যে এই চিহ্নটা দিলাম, এটাকে বলা হয় একটা সেল। আমাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা আছে, আমরা এরকম একটা চিহ্ন দিয়ে আমরা এটাকে বলি ব্যাটারি, বাট না, এটা হচ্ছে আমার একটা সেল, যার যে প্রান্তটা বড়, অর্থাৎ যে প্রান্তের দাগটা আমার বড়, সেই প্রান্ত হচ্ছে পজিটিভ, এবং যে প্রান্তে ছোট্ট একটা দাগ দেওয়া হয় সেই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে সেল বা কোষ, কিন্তু আমরা অনেকে এটাকে আমরা ব্যাটারি বলে থাকি, যেটা আসলে ঠিক না। এরকম সেল যদি কি হয়, পাশাপাশি আমি একটা সেলের সাথে আরেকটা সেল, অর্থাৎ এখানে একটা সেল ছিল, তার সঙ্গে আমি আরেকটা সেল যুক্ত করলাম, তার সঙ্গে আমি আরো একটা সেল যুক্ত করলাম, আমি যদি পাশাপাশি একাধিক সেল যুক্ত করি, তখন যেটা তৈরি হবে সেটাকে বলবো ব্যাটারি। এইটা হচ্ছে আমার ব্যাটারি। এটা হচ্ছে কি আমার ব্যাটারি। এটাকে আমরা কি বলবো? সেল বা কোষ বলবো। এটাকে আমরা বলবো সেল অথবা কোষ। যখন একটা থাকবে তখন আমরা তাকে বলবো সেল অথবা কোষ। আর যখন এরকম একের অধিক মিলে যখন একসাথে তৈরি হবে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যখন এভাবে পাশাপাশি যুক্ত করব, তখন আমরা তাকে বলবো কি? ব্যাটারি। আর একসঙ্গে থাকলে, একটা থাকলে সেটাকে আমরা বলবো সেল। তাহলে দেখো, এই যে এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, তাহলে একটা সেলের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত থাকে, এবং একটা সেলের নেগেটিভ প্রান্তের সাথে যদি আমি আরেকটা সেলের পজিটিভ প্রান্ত যুক্ত করি, এবং সেই সেলের নেগেটিভ প্রান্তের সাথে যদি আরেকটা সেলের পজিটিভ প্রান্ত যুক্ত করি, এভাবে একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ প্রান্ত এভাবে যুক্ত করে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভাবে যুক্ত করে আমরা কি তৈরি করতে পারি? ব্যাটারি তৈরি করতে পারি। ঠিক আছে? আর এখানে দেখো, যদি আমার এই একটা সেল, এটার যদি বিভব পার্থক্য 5 ভোল্ট হয়, ঠিক আছে, এবং এখানে ধরলাম এইটার 5 ভোল্ট, এই সেলের 5 ভোল্ট, এই সেলের 5 ভোল্ট, তাহলে আমার বিভব পার্থক্য টোটাল আমি এখান থেকে কত পাবো? টোটাল আমি এখান থেকে পাবো 5 + 5 + 5, অর্থাৎ 15 ভোল্ট আমি এখানে বিভব পার্থক্য পাবো এই ব্যাটারি থেকে। তাহলে বিভব পার্থক্য আমরা কি করি? আমাদের যদি বেশি পরিমাণে বিভব পার্থক্যের প্রয়োজন হয়, তখন আমরা কি করি? সেলগুলাকে পরস্পর যুক্ত করে একটা ব্যাটারি তৈরি করি। ফলে আমাদের কি হয়? এভাবে অসংখ্য সেল মিলে আমার বিভব পার্থক্যটুকু অনেক বেশি পাওয়া যায়। আর বলে রাখা ভালো যে এই যে আমার এখানে ভোল্টেজ গুলো, এই যে এখানে আমার বিভব পার্থক্য তৈরি হলো, এই বিভব পার্থক্য মূলত তৈরি হয় আমার এখানকার ব্যবহৃত কোষ অথবা ব্যাটারির জন্য। এখানে যে কোষ বা যে ব্যাটারি আছে, সেটি মূলত এই কন্ডাক্টরে বিভব পার্থক্যের সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আমাদের যে টপিক সম্পর্কে জানতে হবে, সেই টপিক হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি কি? দেখো, এখানে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। কি লেখা আছে? যে কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তাকে এই উৎসের তড়িৎচালক শক্তি বলে। ধরে নাও এখানে আমার একটা সার্কিট আছে। ধরে নাও এখানে আমার একটা কি আছে? সার্কিট আছে। ধরলাম এখানে আমার রেজিস্ট্যান্স বা রোধ আছে। রোধ কি আমরা এরপরে জানবো। এবং এটার এই পাশ হচ্ছে পজিটিভ, এই পাশটা হচ্ছে নেগেটিভ। ধরলাম এইখানে আমার কি আছে? এই বিন্দুটায় হচ্ছে আমার একটা একক ধনাত্মক চার্জ আছে, অর্থাৎ 1 কুলম্ব চার্জ আছে। এখন এই 1 কুলম্ব চার্জকে আমি কি করব? এই বর্তনীর সম্পূর্ণটা ঘুরিয়ে আনবো, এই রোদের ভিতর দিয়েও কি করব? ঘুরিয়ে, এবং এখানে যে আমার কোষ আছে, সেই কোষের মধ্য দিয়েও কি করব? অতিক্রম করব। অতিক্রম করে আবার পুনরায় আগের বিন্দুতে ফিরে নিয়ে আসবো। যেমন দেখো, এখানে বলছে কি? তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে, যে বললাম এখানে আমার কি থাকবে? একক ধনাত্মক আধান থাকবে। এটাকে আমরা কি করবো? বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ, এই যে বর্তনীর এই বিন্দুটা আছে, এই বিন্দু থেকে কি করব? উৎস সহ সম্পূর্ণটা ঘুরে নিয়ে আসবো। এই যে এখানে ঘুরানোর সময় আমার এখানে কি, আমার যে তড়িৎ উৎস, অর্থাৎ যেখান থেকে আমরা তড়িৎ শক্তিটা পাচ্ছি, সেই উৎসটাও কি করব? ঘুরিয়ে আবার পুনরায় আগের বিন্দুতে নিয়ে আসবো। এই নিয়ে আসার জন্য আমাকে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। আর বিভব পার্থক্য কি ছিল? বিভব পার্থক্য ছিল যে একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে যেটুকু কাজ করতে হয়, বা যেটুকু যেটুকু শক্তির প্রয়োজন হয়, সেটাকে আমরা বলতেছিলাম বিভব পার্থক্য। সেটাকে আমরা কি বলতেছিলাম? বিভব পার্থক্য। তাহলে এই দুইটার মধ্যে আসলে মেইন পার্থক্য কোথায়? দেখো, বিভব পার্থক্য যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি আমি আধানকে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেছি সেটা হচ্ছে বিভব পার্থক্য। কিন্তু যদি সেটা তড়িৎচালক শক্তি হতে হয়, তাহলে কি করতে হবে?
যেই বিন্দু থেকে শুরু হবে সেই বিন্দু পুরো একটা বর্তনী ঘুরবে এবং এই ঘোরার সময় সে কি করবে, তার যে তড়িতের উৎস আছে অর্থাৎ সেল অথবা ব্যাটারি, সেই ব্যাটারিকেও অতিক্রম করে পুনরায় আগের বিন্দুতেই ফিরে আসতে হবে। তবে আমরা তাকে বলবো তড়িৎচালক শক্তি। আর এই তড়িৎচালক শক্তিটা কে প্রদান করে? এই তড়িৎচালক শক্তিটা প্রদান করে এখানে যে আমার ব্যাটারি থাকে সেই ব্যাটারিটা। তো তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎচালক শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাই তড়িৎচালক শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমার একক ধনাত্মক আধান অর্থাৎ চার্জকে আমরা কি করতেছি? সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যতটুকু কাজ করতে হচ্ছে, কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। তাহলে আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যতটুকু কাজ করা হয় তাকে আমরা কি বলি? তড়িৎচালক শক্তি বলি। আর তড়িৎচালক শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বলতে পারি? ই ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। যেখানে আমার ভি ছিল আগে, আমরা দেখছি ভি ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ দুইটা অনেকটা কনসেপ্ট একই রকম, বাট দুইটার মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে বিভব পার্থক্য, সেটা যে কোনো দুইটা বিন্দুর মধ্যে হয়। আর তড়িৎচালক শক্তিটা যে বিন্দু থেকে শুরু করব পুনরায় ওই বিন্দুতে আসতে হবে সম্পূর্ণ বর্তনী ঘুরে। যেহেতু বিভব পার্থক্য একক ছিল কি? ভোল্ট। সুতরাং যেহেতু দুইটা আমরা দেখতেছি একই ধরনের রাশি, তাহলে কি হবে? তড়িৎচালক শক্তিরও একক কি হবে? এটা এককও হবে ভোল্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য কি। চলো এখন আমরা এই দুটার বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির যে পার্থক্যটুকু সেটুকু দেখে আসি। দেখো এখানে বিভব পার্থক্য কি বলা আছে। দেখো বিভব পার্থক্য হয় কোনো পরিবাহক বা তড়িৎ ক্ষেত্রের দুইটি বিন্দুর, যে কোনো দুইটা বিন্দুর জন্য বিভব পার্থক্য হয়। আর তড়িৎচালক শক্তি, আগে বললাম তড়িৎচালক শক্তিটা আমরা কি পাই? তড়িৎ উৎস থেকে পাই। কি পাই? তড়িৎ উৎস থেকে পাই। যেই তড়িৎ উৎসটা কি করে? এই তড়িতের উৎস থেকে যে শক্তি পাওয়া যাচ্ছে সেই শক্তিটা এই যে চার্জটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে সাহায্য করে। তাহলে তড়িৎচালক শক্তি হবে কোনো তড়িৎ উৎসের। তড়িৎ উৎস কি হতে পারে? সেল হতে পারে, ব্যাটারি হতে পারে, জেনারেটরও হতে পারে। আচ্ছা, এই যে বিভব পার্থক্য এটা কি হচ্ছে? এই যে তড়িৎচালক শক্তি, এখান থেকে যে শক্তিটা পাওয়া যাচ্ছে সেই শক্তির ফলে আমার মূলত কোন একটা বর্তনীর রোধ হোক বা সেটা কোন একটা কন্ডাক্টর হোক, তার মধ্যে কি পাওয়া যায়? বিভব পার্থক্য পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি বিভব পার্থক্য হচ্ছে তড়িৎচালক শক্তির একটি ফল। আর তড়িৎচালক শক্তিকে আমরা কি বলবো? এই যে বিভব পার্থক্য পেলাম, এখানে হাই পটেনশিয়াল, এখানে লো পটেনশিয়াল, এই যে তড়িৎ একটা পার্থক্য হলো, বিভবের পার্থক্য হলো, এই পার্থক্যটুকুর কারণই হচ্ছে মূলত তড়িৎচালক শক্তি। আচ্ছা, এরপরে বিভব পার্থক্য কতটুকু হবে এটা নির্ভর করে বর্তনীর রোধ বা কোনো কন্ডাক্টরের উপর নির্ভর করে। ঠিক আছে, বর্তনীর মূলত রোধের উপর নির্ভর করে যে সেখানে বিভব পার্থক্য কত হবে। এখন এই রোধ বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে জানবো। তারপরে এখানে জেনে রাখো, রোধ বলতে মূলত বিদ্যুৎ প্রবাহে বাধা দানকারী বোঝায়। রোধ বলতে বোঝায় বিদ্যুৎ প্রবাহে বাধা দান করা। রোধ বলতে বোঝায় বিদ্যুৎ প্রবাহে বাধা দান। ঠিক আছে। আচ্ছা, তাহলে বর্তনীর যে বিভব পার্থক্য সেটা কার উপর ডিপেন্ড করে? রোধের উপর ডিপেন্ড করে। এই রোধকেই রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বাধা দেওয়া। আর তড়িৎচালক শক্তি কিসের উপর নির্ভর করে? রাসায়নিক ক্রিয়ার উপরে নির্ভর করে। অর্থাৎ আমার যে সেলটা আমি তৈরি করছি সেই সেলে কতটুকু শক্তি আছে বা সেই সেল থেকে আমি কতটুকু শক্তি উৎপন্ন করতে পারছি সেই রাসায়নিক ক্রিয়ার উপরেই আমার তড়িৎচালক শক্তিটা নির্ভর করবে। তাহলে চলো আমরা এখন কিছু ম্যাথ দেখে আসি। দেখো আমাদের এখানে কি বলা আছে? প্রথম প্রশ্ন যে একটি এখানে বৈদ্যুতিক হবে, বৈদ্যুতিক হয়ে গেছে, বৈদ্যুতিক। একটি বৈদ্যুতিক হিটারে 3.7 ইন্টু 10⁴ কুলম আধান প্রবাহের ফলে 9 ইন্টু 10⁶ জুল বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে হিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দেখো একটা হিটার আছে, সেই হিটারে আমরা কি করতেছি? আধান প্রবাহ করতেছি। কতটুকু? 3.7 ইন্টু 10⁴ কুলম। তাহলে এটা আমরা কি বলবো? এটা হচ্ছে আমার কিউ। এটা কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে। এই আধান প্রবাহের ফলে কতটুকু আমার শক্তি উৎপন্ন হচ্ছে? 9 ইন্টু 10⁶। 9 ইন্টু 10⁶ জুল বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে আমরা কি জানি? কাজের একক কি ছিল? জুল। তাহলে আমরা একক দেখেও বুঝতে পারবো এটা আসলে আমার ডাব্লুর মানটুকু দেওয়া আছে, অর্থাৎ শক্তি বা কাজের মানটুকু দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ আমাকে কিসের মান বের করতে বলছে? ভির মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউর মান কত? 9 ইন্টু 10⁶ এবং কিউ এর মান কত আছে? 3.7 ইন্টু 10⁴। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই, আমরা এখান থেকে পাচ্ছি 2.43 ইন্টু 10⁻²। তাহলে 2
2.43 ইন্টু 10⁻², আর একক কি হবে? যেহেতু এটা মানে বিভব পার্থক্য বের করতে বলছে, একক হবে ভোল্ট। তাহলে এখানে আমরা কি বের করলাম? আমার এখানে প্রশ্নে আধানের মান অর্থাৎ কিউ এর মানটুকু দেওয়া ছিল, ডাব্লিউর মানটুকু দেওয়া ছিল, আমাকে কি বের করতে বলছে? বিভব পার্থক্য অর্থাৎ ভি এর মানটুকু বের করতে বলছে। আমরা কি জানি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউর মানটুকু এখানে বসিয়ে দিলাম, কিউ এর মানে বসিয়ে দিলাম, ফলে আমরা এখান থেকে কি পেলাম? 2.43 ইন্টু 10⁻² ভোল্ট, অর্থাৎ হিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 2.43 ইন্টু 10⁻² ভোল্ট। চলো আমরা পরের মেতে যাই। দেখো দ্বিতীয় মেতে কি বলছে। এখানে বলছে 7 কুলুম আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে 21 জুল। তাহলে ওই বিন্দুর বিভব পার্থক্য কত? তাহলে এখানে আমার কি দেওয়া আছে? 7 কুলুম আধান, অর্থাৎ এখানে আমার কিউ এর মানটুকু দেওয়া আছে এবং এখানে কাজের পরিমাণ ডাব্লিউ মানও দেওয়া আছে 21 জুল। তাহলে বলছে ওই বিন্দুর বিভব পার্থক্য কত, অর্থাৎ আমাকে এখানে ভির মানটুকুই বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান দেওয়া আছে 21, আর কিউ এর মান কত দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে 7। তাহলে এখানে কত আসে? 3 ভোল্ট। একক কি? ভোল্ট। তাহলে আমার অ্যান্সার কত আসবে? 3 ভোল্ট, অর্থাৎ ওই বিন্দু বিভব পার্থক্য হচ্ছে 3 ভোল্ট। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এরপরে থেকে আবার শুরু করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।